হাড়ের জন্য আপনি যে ক্যালসিয়াম ট্যাবলেট দৈনন্দিন ব্যবহার করছেন সেটা আপনার হার্টের ক্ষতি করছে না তো? ক্যালসিয়াম ট্যাবলেট আপনার হাড়ের জন্য দরকার, কিন্তু সেটা হার্টের ওপর কোনো ক্ষতি করছে কি না, বা কীভাবে সেফলি আপনি ক্যালসিয়াম ট্যাবলেট নিতে পারবেন, বা কাদের ক্যালসিয়াম ট্যাবলেট নেওয়া দরকার আর কাদের এড়ানো দরকার, এগুলো যদি আপনাকে জানতে হয় আসুন এই ভিডিওটি আপনি দেখুন। আপনার ডাক্তারবাবু আপনাকে ক্যালসিয়াম ট্যাবলেট দিয়েছেন, বা হয়তো আপনি নিজে নিজেই ক্যালসিয়াম ট্যাবলেট ব্যবহার করছেন, সেটা আপনার হার্টের ক্ষতি করছে না তো? সেটা কিন্তু আমি বলছি না, বৈজ্ঞানিক রিসার্চ বলছে। বৈজ্ঞানিক রিসার্চ বলছে যে দীর্ঘদিন অনিয়ন্ত্রিতভাবে যদি আপনি ক্যালসিয়াম ট্যাবলেট ব্যবহার করছেন সেটা থেকে কিন্তু আপনার হার্টের বড় ক্ষতিও হতে পারে। তো একজন কার্ডিওলজিস্ট হিসেবে আজ আমি আলোচনা করব ক্যালসিয়াম কেন আমাদের জন্য জরুরি, কিভাবে ক্যালসিয়াম নিলে আপনার হাড়ও সুরক্ষিত থাকবে, আবার হার্টের জন্য সেটা ভালো, আর কাদের কাদের ক্যালসিয়াম ট্যাবলেট এড়ানো দরকার। তা আমার মনে পড়ছে আমার একজন 50 বছর বয়সী পেশেন্টের কথা, যার ডায়াবেটিস আছে 10 বছর থেকে, আর যিনি পায়ে ব্যথার জন্য ক্যালসিয়াম ট্যাবলেট ব্যবহার করছেন। ইনফ্যাক্ট ওনার অর্থোপেডিক্সের ডাক্তারবাবু ওনাকে ক্যালসিয়াম ট্যাবলেট দিয়েছিলেন। একদিন উনি আমার কাছে এলেন বুকে একটু সামান্য চাপ নিয়ে। যখন আমি পরীক্ষা নিরীক্ষা করে ওনাকে একটা অ্যাঞ্জিওগ্রামের জন্য দিলাম, সেটাতে ধরা পড়ল যে ওনার ধমনীতে, হার্টের ধমনীতে প্রচুর ক্যালসিয়াম জমা হয়ে সেটা ধমনীটা সরু হয়ে গেছে, আর সেটাই হচ্ছে করোনারি ক্যালসিফিকেশন বৈজ্ঞানিক ভাষায়, যেটা হার্ট অ্যাটাকের ফার্স্ট স্টেজ। তো আজ আমি আসুন আলোচনা করি যে ক্যালসিয়াম ট্যাবলেট কিভাবে হার্টের শত্রু হতে পারে। ক্যালসিয়াম আমাদের জন্য জরুরি কি? তার উত্তরে আমি এটাই বলবো, ক্যালসিয়াম আমাদের একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা উপাদান আমাদের শরীরের জন্য। সেটা যেমন হাড়ের জন্য দরকার, তেমন দাঁতের জন্য দরকার, তেমনই আমাদের স্নায়ুতন্ত্রের জন্য দরকার, আমাদের মাংসপেশির জন্য দরকার। আমাদের যে মাংসপেশি সংকুচিত প্রসারিত হয়, বা আমাদের যে হার্টও যে হৃদস্পন্দন হয়, সেটার জন্যও কিন্তু ক্যালসিয়ামের দরকার। কিন্তু প্রবলেমটা হয় যখন আমরা এক্সেসিভ পরিমাণ ক্যালসিয়াম নিই অনিয়ন্ত্রিতভাবে ট্যাবলেটের মাধ্যমে, কোনো ইন্ডিকেশন ছাড়াই, আর সেটাই প্রবলেম তৈরি করতে পারে। একটা স্পঞ্জে জল ঢাললে যেমন জলটা স্পঞ্জ শুষে নেয়, কিন্তু সামান্য স্পঞ্জে যদি আপনি 1 বালতি জল ঢালছেন, স্পঞ্জ কিন্তু সেই 1 বালতি জল শুষে নিতে পারবে না, এক্সট্রা জলটা উপচে পড়বে। ঠিক সেটা হয় ক্যালসিয়ামের ক্ষেত্রে। আমাদের খাবার দাবারে যদি আমরা ক্যালসিয়াম নিচ্ছি, সেটা থেকেও যদি আমরা এক্সট্রা ক্যালসিয়াম নিচ্ছি ট্যাবলেটের মাধ্যমে, সাপ্লিমেন্টের মাধ্যমে, স্পেশালি কোনো ডক্টরের সুপারভিশন ছাড়াই, কোনো ইন্ডিকেশন ছাড়াই, সেটা থেকেই কিন্তু আমাদের এই হার্টের রক্তনালীতে ক্যালসিয়াম জমা হতে পারে। হার্টের যে ধমনী আছে সেটাতে এক্সেসিভ পরিমাণে ক্যালসিয়াম জমা হলে হার্টের ধমনী সরু হয়ে যায়, সেটা থেকে হার্টের ধমনী স্টিফ হয়ে যায়, হার্টকে আরও বেশি পাম্প করতে হয়, যেটা থেকে হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটা বেড়ে যায়। আর স্পেশালি সেটা প্রযোজ্য ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে, কারণ ডায়াবেটিস রোগীদের অলরেডি হার্ট অ্যাটাক বা হার্টের ব্লকেজের ঝুঁকি 2 গুণ বা 4 গুণের বেশি থাকে অন্যান্য পপুলেশনের তুলনায় যাদের ডায়াবেটিস নেই। তার মধ্যেও যদি ক্যালসিয়াম এর এক্সেস থাকে বডিতে সাপ্লিমেন্টের মাধ্যমে, সেটা কিন্তু এই হার্ট অ্যাটাক বা হার্টের ব্লকেজের ঝুঁকি অনেকটাই বাড়িয়ে দিতে পারে। তো সেটা আমার কথা না, সেটা বৈজ্ঞানিক রিসার্চের কথা। ইনফ্যাক্ট মেসা স্টাডি বলে একটা স্টাডি হয়েছিল, একটা রিসার্চ হয়েছিল, সেটাতে দেখা গেছে যারা লং টার্মে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট নিচ্ছেন বা ট্যাবলেট ক্যালসিয়াম নিচ্ছেন, ইনফ্যাক্ট কোনো ইন্ডিকেশন ছাড়াই যারা নিচ্ছেন, ওদের হার্টের ধমনীতে ক্যালসিফিকেশন বা ধমনীতে ক্যালসিয়াম যেটা জমা, সেটার রিস্ক আর হার্ট অ্যাটাকের ঝুঁকি 20% বা তারও বেশি হয় অন্যান্য পপুলেশনের তুলনায়। আর ইনফ্যাক্ট ব্রিটিশ মেডিকেল জার্নাল এর সমীক্ষা অনুযায়ী দেখা গেছে যে যারা ক্যালসিয়াম নিচ্ছেন খাবার দাবারের মাধ্যমে, ওদের হাড় যেমন সুস্থ থাকছে তেমন হার্টও নিরাপদ থাকছে।
তো খাবার দাবারের মাধ্যমে যদি আপনি ক্যালসিয়াম নিচ্ছেন সেটা সবথেকে শ্রেয়। কেন সেটা? কারণ খাবার দাবারের মাধ্যমে যখন আপনি ক্যালসিয়াম নিচ্ছেন, আমাদের বডিতে বা ব্লাডে হুট করে ক্যালসিয়ামটা রাইজ করে না, আমাদের শরীর সেটা মানিয়ে নিতে পারে। আর যখনই আপনি ট্যাবলেটের মাধ্যমে ক্যালসিয়াম নিচ্ছেন, স্পেশালি যদি হাই ডোজে নিচ্ছেন, আমাদের ব্লাডে ক্যালসিয়াম স্পাইক হয়। আর সেই ক্যালসিয়াম স্পাইক থেকে বিভিন্ন আনওয়ান্টেড সাইড এফেক্ট হতে পারে। যেমন যারা অনেক ক্ষেত্রে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট নিচ্ছেন, ওদের একটু পেটের সমস্যা হতে পারে, কোষ্ঠকাঠিন্য সমস্যা হতে পারে, কারো কারো গ্যাস অম্বলের সমস্যা হতে পারে। ইনফ্যাক্ট ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশনে অনেক ক্ষেত্রে কিডনিতে পাথরের রিস্ক, স্টোনের রিস্ক অনেকটা বাড়িয়ে দেয়। আর তেমনই যেটা আমরা অলরেডি আলোচনা করলাম, আনরেগুলেটেড ক্যালসিয়াম ট্যাবলেট নিলে বা হাই ডোজে নিলে হার্ট অ্যাটাক বা হার্টের ব্লকেজের ঝুঁকিও 20% পর্যন্ত সেটা ইনক্রিজ হয়। তো তার জন্য খাবার দাবারের মাধ্যমে যদি আপনি ক্যালসিয়াম নিচ্ছেন সেটা সবথেকে শ্রেয়। ইনফ্যাক্ট রিসার্চ সেটা বলছে। তো তার মানে কি ক্যালসিয়াম আপনি নিতে পারবেন না, বা ক্যালসিয়াম নেওয়াটা কি উচিত না, বা আপনি যদি ক্যালসিয়াম নিচ্ছেন সেটা আপনি কি বন্ধ করে দেবেন? আমি কিন্তু সেটা বলছি না। কোনো কোনো পপুলেশনের ক্ষেত্রে ক্যালসিয়াম নেওয়ার দরকার আছে, ক্যালসিয়াম ট্যাবলেট নেওয়ারও দরকার আছে। স্পেশালি যাদের অস্টিওপোরোসিস আছে, মানে যাদের হাড় অনেকটাই দুর্বল হয়ে গেছে। আর হাড় এতই দুর্বল হয়ে গেছে যে ফ্র্যাকচারের রিস্ক যাদের অনেকটাই বেড়ে যায়। ইনফ্যাক্ট সামান্য একটা চোটে ফ্র্যাকচারের রিস্ক যাদের বেড়ে যায়, যেটাকে আমরা বলি ফ্র্যাজিলিটি ফ্র্যাকচার। মানে সাধারণত আমাদের হাড় স্ট্রং থাকে, যদি আমাদের খুব জোরে চোট আমরা পাই সেটা থেকে আমাদের ফ্র্যাকচার হতে পারে। কিন্তু কারো কারো ক্ষেত্রে সামান্য চোট আঘাতেই ফ্র্যাকচার হয়ে যায়, কারণ হাড়গুলো প্রচুর দুর্বল হয়ে যায়, যেটাকে বলা হয় অস্টিওপোরোসিস। অ্যান্ড যাদের অস্টিওপোরোসিস আছে, স্পেশালি যাদের পরীক্ষায় দেখা গেছে অস্টিওপোরোসিস আছে, বোনের টেস্ট যেটাকে আমরা বলি ডেক্সা স্ক্যান, ডেক্সা স্ক্যানে যদি দেখা যায় কি বোন আমাদের খুব উইক হয়ে গেছে, অস্টিওপোরোসিস হয়েছে, বা ফ্র্যাকচারের রিস্ক অনেক বেশি, বা যাদের অলরেডি ছোট চোট আঘাতে ফ্র্যাকচার হয়েছে, ওদের ক্যালসিয়াম ট্যাবলেটের ডেফিনেটলি দরকার আছে। আবার অন্যান্য কিছু কিছু পপুলেশন যাদের ক্যালসিয়ামের ঘাটতি আছে, স্পেশালি যারা কিছু কিছু ওষুধ নিচ্ছেন যেটা থেকে ক্যালসিয়ামের ঘাটতি হতে পারে, যেমন কেউ কেউ স্টিরয়েড ওষুধ নিচ্ছেন, স্টিরয়েড ওষুধ নিলে ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিতে পারে বডিতে। তেমনি কিছু কিছু নার্ভের ওষুধ, যারা মির্গির ওষুধ নিচ্ছেন, ওদেরও ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিতে পারে। তো এইসব পপুলেশনের ক্ষেত্রে ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশনের দরকার আছে। ইনফ্যাক্ট অনেক বয়স্ক লোক আছেন যারা হাঁটাচলা করতে পারছেন না, যারা বিছানাতেই পড়ে আছেন অনেক দিন থেকে, যাদের সূর্যালোকের সঙ্গে কোনো সম্পর্ক নেই, ওরকম পেশেন্টদেরও ক্যালসিয়ামের দরকার আছে। কিন্তু এই রকম পপুলেশন ছাড়া যারা হেলদি, যারা হাঁটাচলা করছেন, ওদের বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ক্যালসিয়ামের দরকার নেই, এক্সট্রা ক্যালসিয়ামের দরকার নেই। খাবার দাবারের মাধ্যমে ক্যালসিয়াম দেওয়া ডেফিনেটলি দরকার আছে। তো কোন কোন পপুলেশনের ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন বা ট্যাবলেট নেওয়া একটু অ্যাভয়েড করতে হবে, তার মধ্যে নাম্বার 1 হচ্ছে যাদের ডায়াবেটিস আছে। আমি অলরেডি আলোচনা করলাম ডায়াবেটিস পেশেন্টদের অলরেডি হার্ট অ্যাটাক বা হার্টের ব্লকেজ হওয়ার সম্ভাবনাটা 2 থেকে 4 গুণ বেশি হয় নন ডায়াবেটিক পপুলেশনের তুলনায়। আর তার সঙ্গে যদি এক্সট্রা ক্যালসিয়াম ওরা নিচ্ছেন ট্যাবলেটের মাধ্যমে, তাহলে কিন্তু সেই রিস্কটা আরও অনেকটা বেড়ে যায়। তো ডায়াবেটিস থাকলে এক্সট্রা ক্যালসিয়াম নেওয়া থেকে আপনি একটু বিরত থাকুন, বা আপনার ডাক্তারের সঙ্গে আপনি পরামর্শ করুন। তেমনি যাদের নাম্বার 2, যাদের অলরেডি হার্টের সমস্যা আছে বা হার্টের ব্লকেজ আছে, তারা নিজে থেকেই ক্যালসিয়াম ব্যবহার করবেন না। আর নাম্বার 3, বয়স যাদের 60 বা তারও বেশি, স্পেশালি যারা হাঁটাচলা করছেন, যারা অ্যাক্টিভ আছেন, ওদেরও রুটিনলি ক্যালসিয়াম নেওয়ার দরকার নেই। তো আসুন আমি এখন আলোচনা করি যে কিভাবে ক্যালসিয়াম নিলে আপনি আপনার হাড়কে স্ট্রং রাখতে পারবেন, তার সঙ্গে হার্টকেও নিরাপদ রাখতে পারবেন। এই 4টা রুল আমি আপনাদের দিচ্ছি, যেটা ফলো করলে আপনি আপনার হার্ট দুটোকেই নিরাপদ অ্যান্ড শক্তিশালী করতে পারেন। তার মধ্যে নাম্বার 1 হচ্ছে আপনি আপনার খাবার দাবারে ক্যালসিয়ামের পরিমাণ বাড়ান।
তো কি খাবার দাবারে ক্যালসিয়াম আছে? স্পেশালি ডেইরি প্রোডাক্টস, যেমন দুধ, দই, ছানা, পনির, এগুলোতে ক্যালসিয়াম আছে। তো আপনি দুগ্ধ জাতীয় প্রোডাক্ট, ডেইরি প্রোডাক্টস আপনি নিতে পারেন। তেমনি আপনি শাকসবজি, স্পেশালি ভিন্ডি, বকচয়, ব্রকোলি, পালং শাক, ওগুলো আপনি নিতে পারেন, যেটাতে ক্যালসিয়াম প্রচুর পরিমাণে আছে। তেমনি তিলে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, রাগিতে আছে ভালো রকমের ক্যালসিয়াম। তো এই খাবার দাবারগুলো নিলে আপনার ক্যালসিয়ামের ঘাটতি অনেকটাই পূরণ হবে। আর আমরা যেটা অলরেডি আলোচনা করলাম, খাবার দাবারের মাধ্যমে ক্যালসিয়াম নেওয়াটা শ্রেয় ট্যাবলেটের তুলনায়। আর বেশিরভাগ ক্ষেত্রে খাবার দাবারের মাধ্যমে যদি আমরা ক্যালসিয়াম নিই, সেটাই আমাদের ঘাটতি পূরণ করতে সাহায্য করে। আর সেটা হাড়ের জন্য যেমন ভালো, তেমন হার্টের জন্য ভালো। নাম্বার 2, ক্যালসিয়াম যেমন আপনাকে খাবার দাবারে নিতে হবে, তেমন আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার ভিটামিন ডিও উপযুক্ত পরিমাণে নেওয়া দরকার। বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে ভিটামিন ডির অভাব মোটামুটি 90% অফ দ্য পপুলেশনে থাকে। যাদেরই ব্লাড টেস্ট করা হয় মোটামুটি সবারই ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আছে। আর ভিটামিন ডি হচ্ছে খুব একটা ইম্পর্টেন্ট ভিটামিন, কারণ ভিটামিন ডির কাজ হচ্ছে আমরা যে ক্যালসিয়াম আমাদের খাবার দাবারে নিচ্ছি, সেই ক্যালসিয়ামটাই অ্যাবজর্পশনে সাহায্য করছে। আমাদের শরীরে যদি ভিটামিন ডির ঘাটতি দেখা দেয়, তাহলে হয়তোবা আপনার খাবার দাবারে ক্যালসিয়াম আছে, উপযুক্ত পরিমাণেই আছে, কিন্তু সেই ক্যালসিয়ামটা অ্যাবজর্ব হবে না, আমাদের বডি থেকে সেটা শোষণ হবে না। তো আপনাকে যদি ক্যালসিয়ামের বেনিফিট পেতে হয়, হাড়কে যদি সুস্থ রাখতে হয়, তাহলে খাবার দাবারে যেমন ক্যালসিয়াম থাকাটা দরকার, তেমনই খাবার দাবারে যথেষ্ট পরিমাণে ভিটামিন ডি থাকতে হবে। সেটা শুধু খাবার দাবারে না, আপনাকে একটু সূর্যালোকে যেতে হবে, কারণ সূর্যালোক হচ্ছে বেস্ট সোর্স অফ ভিটামিন ডি। তো ক্যালসিয়াম ইম্পর্টেন্ট, তার সঙ্গে ভিটামিন ডি ইম্পর্টেন্ট। তার সঙ্গে আরেকটা জিনিস ভিটামিন ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ভিটামিন K2। তো ভিটামিন K2 হচ্ছে অন্য একটা ভেরি ইম্পর্টেন্ট ভিটামিন, যেটা বেসিক্যালি ট্রাফিক পুলিশের মতো কাজ করছে। আমরা যখনই ক্যালসিয়াম খাচ্ছি খাবার দাবারে, সেটা যেমন অ্যাবজর্পশনে সাহায্য করছে ভিটামিন ডি আমাদের অন্ত্র থেকে, তারপর সেই অ্যাবজর্ব ক্যালসিয়াম কোথায় যাবে? সেটাকে আমাদের হাড়ে যাবে, না আমাদের দাঁতে যাবে, না আমাদের রক্তনালীতে যাবে, সেটা কিন্তু নির্ধারণ করছে ভিটামিন K2। বডিতে যদি ভিটামিন K2র ঘাটতি থাকে, তাহলে হয়তোবা আপনার খাবার দাবারে ক্যালসিয়াম প্রচুর পরিমাণে আছে, হয়তোবা আপনার ভিটামিন ডিও নর্মাল আছে, কিন্তু তবুও ভিটামিন K2র যদি ঘাটতি থাকে, তাহলে এই ক্যালসিয়াম যেখানে যাওয়ার কথা সেখানে না গিয়ে অন্য জায়গায় যায়। তার মানে যে ক্যালসিয়াম আপনার দাঁতে বা হাড়ে যাওয়ার কথা, সেটা না গিয়ে ক্যালসিয়াম আপনার রক্তনালীতে গিয়ে জমা হয়, যেটা আমরা কখনোই চাই না। আমরা চাই যে ক্যালসিয়াম যেখানে যাওয়ার দরকার, যেমন দাঁতে বা হাড়ে যেন যায়, দাঁত আর হাড়কে যেন স্ট্রং রাখে। ক্যালসিয়াম যদি রক্তনালীতে যায়, সেটাই রক্তনালীর ব্লকেজের কারণ, যেটা থেকে হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায়। তো তার জন্য আমাদের খাবার দাবারে যেমন ক্যালসিয়াম থাকা দরকার, ভিটামিন ডি থাকা দরকার, তেমনই আমাদের খাবার দাবারে ভিটামিন K2 থাকাও দরকার। তো কি খাবার দাবারে ভিটামিন K2 আছে? খুব একটা বেশি খাবার দাবারে কিন্তু ভিটামিন K2 নেই। ভিটামিন K2 আছে ডিমের কুসুমে। শুনলে হয়তো আপনি অবাক হবেন, কারণ আমাদের মধ্যে অনেকেই আছে যারা ডিমের কুসুম খাই না, এটা ভেবে যে কুসুম খেলে কোলেস্ট্রল বাড়ে। কুসুম নিয়ে আমরা অলরেডি, ডিম নিয়ে আমরা অলরেডি ভিডিও বানিয়েছি, যেটাতে আমরা আলোচনা করেছি যে ডিমের কুসুম থেকে কোলেস্ট্রল বাড়ে না। ইনফ্যাক্ট হার্টের রোগীও ডিমের কুসুম খেতে পারবেন। সেই ভিডিও যদি আপনাকে দেখতে হয়, আমাদের চ্যানেলে গিয়ে সেটা আপনি দেখতে পারেন। তো ডিমের কুসুমে আছে ভালো পরিমাণে ভিটামিন K2, যেটা আমাদের ক্যালসিয়াম অ্যাবজর্পশন বা ক্যালসিয়াম আমাদের কোথায় যাবে সেটা নির্ধারণ করছে। তেমনি লিভার, স্পেশালি চিকেন লিভারেও আছে ভিটামিন K2। ঘি, মাখন অ্যান্ড স্পেশালি চিজ, ওল্ড চিজেও, এইজেড চিজেও আছে ভিটামিন K2। তেমনি কিছু কিছু সোয়া প্রোডাক্টসেও, ফার্মেন্টেড সোয়া প্রোডাক্টও, যেমন ন্যাটো, যদিও এগুলো খুব একটা আমাদের দেশে প্রচলিত না, এগুলোতেও আছে ভিটামিন K2। তো ভিটামিন K2 যদি আপনাকে খেতে হয় বাঙালি খাবার দাবারে, আপনি একটু মাখন খেতে পারেন, বা আপনি একটু ঘি খেতে পারেন, ডিমের কুসুম খেতে পারেন, চিকেনের লিভার খেতে পারেন, এগুলোতেও আছে ভিটামিন K2। তো অলরেডি আমরা আলোচনা করলাম কি 4টা উপায়
ব্যবহার করলে আপনার ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে, যেটা থেকে আপনার হাড় আর হাড় দুটোই সুরক্ষিত থাকবে। নাম্বার 1 হচ্ছে ক্যালসিয়াম আপনাকে উপযুক্ত পরিমাণে খাবার দাবার থেকে নিতে হবে। নাম্বার 2 ভিটামিন ডি ভালো রাখতে হবে শরীরে। নাম্বার 3 ভিটামিন K2। আর তার সঙ্গে নাম্বার 4 হচ্ছে আপনার প্রোটিনও এডিকুয়েটলি নিতে হবে। আপনার যদি প্রোটিনের ঘাটতি থাকে খাবার দাবারে, তাহলেও কিন্তু আপনার বোন স্ট্রং হবে না। আর প্রোটিনের ঘাটতির সঙ্গে সঙ্গে আপনাকে এক্সারসাইজও করতে হবে। হয়তো বা আপনার ক্যালসিয়াম ঠিক আছে, হয়তো বা আপনার ভিটামিন ডিও ঠিক আছে, হয়তো বা আপনার খাবার দাবারে ভিটামিন K2ও ভালো পরিমাণে আছে, প্রোটিনও আপনি ভালো পরিমাণে নিচ্ছেন, কিন্তু যদি আপনি এক্সারসাইজ না করছেন, চুপচাপ বসে আছেন, বিছানায় শুয়ে আছেন, সোফায় বসে আছেন, পরিশ্রম নেই, হাঁটা চলা নেই, বা কোনো রেজিস্ট্যান্ট ওয়েট ট্রেনিং এক্সারসাইজ আপনি করছেন না, তাহলেও কিন্তু আপনার বোন স্ট্রং হবে না। তো এই সবগুলোর সমন্বয়েই কিন্তু আপনার বোন স্ট্রং হবে, আপনার হার্টও স্ট্রং হবে। আর নাম্বার 5, যদি আপনাকে ক্যালসিয়াম নিতেই হয়, আপনি নিজে থেকে কখনো ক্যালসিয়াম নেবেন না, আপনি ডক্টরের সঙ্গে পরামর্শ করুন। অ্যান্ড কোনো ডক্টর যদি আপনাকে ক্যালসিয়াম দিয়েও থাকেন, আপনার অর্থোপেডিক্স ডাক্তার বা হাড়ের ডাক্তার যদি আপনাকে ক্যালসিয়াম দিয়েও থাকেন, আপনি আপনার কার্ডিওলজিস্টের সঙ্গে আলোচনা করুন যে আদৌ এই ক্যালসিয়াম কি হার্টের জন্য নিরাপদ কি না। তো এই ভিডিওতে আমরা আলোচনা করলাম যে ক্যালসিয়াম মানেই কিন্তু খারাপ না, ক্যালসিয়ামের অনেক রোল আছে আমাদের বডিতে। ক্যালসিয়াম আমাদের বডিতে উপযুক্ত পরিমাণে থাকাটা ইম্পর্টেন্ট, কিন্তু সেটাই যদি আমরা এক্সেসিভ পরিমাণে আনরেগুলেটেড নিজে থেকেই যদি ক্যালসিয়াম ট্যাবলেট ব্যবহার করছি, এটা ভেবে যেটা আমাদের হাড়কে সুরক্ষিত রাখবে, হাড়কে স্ট্রং রাখবে বা দাঁতকে স্ট্রং রাখবে, সেটা কিন্তু সায়েন্টিফিক রিসার্চে বলছে আদৌ সেটা সত্যি না। ইনফ্যাক্ট আমরা খাবার দাবার থেকে যদি আমরা ক্যালসিয়াম নিতে পারি, তার সঙ্গে ভিটামিন ডি, ভিটামিন K2, অ্যাডিকুয়েট পরিমাণে প্রোটিন, এক্সারসাইজ করতে পারি, সেটা থেকেই আমাদের হাড় সুস্থ থাকবে, সবল থাকবে, দাঁতও ভালো থাকবে, তার সঙ্গে হার্টও আমাদের সুরক্ষিত থাকবে। তো এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে আপনি আমাদের এই ভিডিও দেখুন, যেটাতে আমরা আলোচনা করেছি কি খাবার দাবারে খেলে আপনার প্রোটিনের ঘাটতি আপনার পূরণ হবে। আমি ডক্টর অরূপ, আমার সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন।